সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জানতে চাই বাংলাদেশের আজকের আয়োজনে। স্টুডিওতে আজ আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সাকি ভাই, আমন্ত্রণ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আছি, মানে চলছে নানা কিছুর মধ্য দিয়ে। দেশ কেমন আছে সাকি ভাই? দেশের অবস্থাও ভালো মন্দ, আশা নিরাশা সব কিছু নিয়েই আছে। মানে আমরা তো একটা বড় অভ্যুত্থান করে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি, সেইটা একটা বড় স্বস্তির জায়গা এবং একটা নতুন গণতান্ত্রিক যাত্রায়, একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার পথ পরিক্রমায় আছি। সেখানেও বিরাট আশার দিক সেটা। আবার অনেক দিক থেকেই মানুষের দাবি দাওয়াগুলো পূরণ হয়নি, মানুষ নানা রকম সংকটের মধ্যে আছে। এবং এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমাদের বাঙালির বাইরে অন্য জাতির মানুষেরা, অন্য মুসলমানের বাইরে অন্য ধর্মের মানুষেরা, কিংবা নারীরা, কিংবা যে কোনো প্রান্তিক মানুষেরা, তারা নানাভাবে একটা নিরাপত্তাহীন বোধ করছে। এমনকি মানে মাজার আক্রমণের মধ্যে দিয়ে দেশের বিরাট মুসলিম জনসংখ্যার মধ্যেও বড় একটা অংশ মানুষ অনেক সময় আতঙ্কে থাকছে। তো এগুলো একটা নতুন বাস্তবতা, এমন না যেগুলো আগে কখনো হয়নি, কিন্তু এগুলোর একটা মনে হয়েছে বারবারন্ত হচ্ছে। ফলে একটা নতুন করে আবার সহনশীলতার সংগ্রামটা সামনে আনতে হচ্ছে। সেই দিক থেকে বোঝা যায় যে অভ্যুত্থান এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রাখতে গিয়ে আমাদের সংগ্রামটা থেমে যায়নি, এটাকে আরো চালিয়ে যেতে চলমান আছে। আপনার দৃষ্টিতে এই সরকার কতখানি সফল, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি একজন রাজপথের আন্দোলনকারী হিসাবে আপনি কতখানি সফল? দেখুন, সরকারটা তো একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে। এইখানে আরও হয়তো অনেক গণতান্ত্রিকভাবে গঠিত হতে পারত, কিন্তু সেই সময়ের পরিস্থিতিতে যেভাবে গঠিত হয়েছে, যারা সরকারে এসছেন তাদের উপরে মানুষ ভরসা করতে চেয়েছে, আস্থা রাখতে চেয়েছে যে তারা একটা অন্তর্বর্তীকালে এই যে উত্তরণটা, এটাকে ভালো মতো নিয়ে যাবেন। এবং সেই দিক থেকে তাদের ভূমিকা হবে ফ্যাসিলিটেটর, মানে অর্থাৎ সবাইকে নিয়ে কাজটা এগিয়ে নিয়ে যাওয়া। সেখানে বিচার আছে, সংস্কার আছে, নির্বাচন আছে। তো এই কাজগুলো কম বেশি হচ্ছে, এগোচ্ছে। বিশেষত বিচার নিয়ে আরও দৃশ্যমান মানুষের দেখতে চায়, মানে বিচারের প্রক্রিয়াটি। অন্যদিকে আপনার সংস্কারের কাজ এগোচ্ছে। এখন ঐকমত্য কমিশন কাজ করছে এবং রাজনৈতিক দল সহ স্টেক হোল্ডারদের মধ্যে কত বেশি ঐকমত্য তৈরি করা যায়। নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট টাইমলাইন আসেনি, সেটা মানুষকে একটা আশঙ্কার মধ্যে রেখেছে। বিশেষত বিভিন্ন পক্ষের মধ্যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া আছে। এবং সাম্প্রতিক সময়ে মানে যেভাবে মানুষ প্রত্যাশা করেছিল যে এই বিষয়গুলো খুব স্পষ্ট থাকবে, ফলে আমরা কাজগুলোতে বেশি মনোযোগ দিতে পারবো, সেখানে যখন এখনো পর্যন্ত 9 মাস পার হয়ে যাওয়ার পরেও নির্বাচন সংক্রান্ত একটা অস্পষ্টতা আছে, সেটা যদিও আমরা মনে করি যে ডিসেম্বর থেকে জুন এটা একটা প্রাথমিক টাইমলাইন, কিন্তু কিছুটা মানে মানুষের মধ্যে আশঙ্কা আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মাঝে মাঝে আমরা শুনি যে আশঙ্কা আছে, এমনকি নির্বাচন বাধাগ্রস্ত হওয়া কিংবা এই সরকার কিংবা আরও সময় পরিবর্তিত হওয়ার মতো নানান পরিস্থিতি তৈরি হতে পারে কিনা, এরকম আশঙ্কাগুলো আছে। তো সেগুলোকে অনেকেই মনে করেন এটা একটা ষড়যন্ত্রমূলক তৎপরতা সেই জায়গা থেকে। ফলে সরকার সেখানে আসলে কী ধরনের ভূমিকা রাখছে সেইটা উপর নির্ভর করবে সরকারের যে প্রথম দিক থেকে এ পর্যন্ত সরকারের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি। এবং এই ব্যাপারে সরকার যদি আরও স্পষ্ট না হয়, তাহলে মানুষ যে অনাস্থার জায়গাটা তৈরি হচ্ছে সেখানে সে সরকারকেও জড়িয়ে ফেলতে পারে। তো সেই দিক থেকে মনে হয় যে রাজনৈতিক বাস্তবতার শুরুর অবস্থাটা এখন নেই। এখন বেশ কিছু জায়গায় ক্রিটিক্যাল অবস্থাও আছে। জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নেই। ফলে আমরা সর্বাবস্থায় জনগণের গ্রেটার ইন্টারেস্ট, যেটা বেশিরভাগ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ কিংবা সকল জনগণের স্বার্থ রক্ষা করে, সেই রকম প্রশ্নগুলোই আমাদের রাজনৈতিক কর্মসূচি কিংবা আমাদের এমনকি আমাদের আদর্শিক ভিত্তিও সেই জায়গা থেকে উচ্চারিত। ফলে আমরা ওই জায়গা থেকে লড়াইটা দেখি আর কি। ওকে, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা একটা ভিডিও দেখেছি, সেটা হলো যে শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা আহাজারি করে বলছেন, বাবা তোমার জন্য আমার শাকিল জীবন দিয়েছে। জুলাই বিপ্লবে আপনার ডাকে রাজপথে নেমেছে, প্রাণ দিয়েছে এমন মানুষের সংখ্যা কম না। আপনারা যদি ব্যর্থ হন, মানে যদি এরকম আশঙ্কা করি, মানে তাহলে এই মানুষগুলোকে কি উত্তর দিবেন, কি জবাব দিবেন? কঠিন প্রশ্ন।
জুলফিকার আহমেদ শাকিল একেবারে ওদের শিশুকাল থেকে একভাবে আমরা ওদের সাথে পরিচিত, কেননা ওরা যে স্কুলে পড়তো সেই স্কুলের ওটা একটা বঞ্চিত শিশুদের জন্য একটা মানসম্পন্ন শিক্ষার একটা আয়োজন, এবং সেই স্কুলে আমি একজন উপদেষ্টা হিসেবে যুক্ত আছি ওখানে। ফলে ছোটোবেলা থেকে ওদের চিনি। তারপরেও ছাত্র ফেডারেশন, তারপর বিশ্ববিদ্যালয়ে, তারপর ঢাকা সিটি ছাত্র ফেডারেশনেও সাংগঠনিক সম্পাদক ছিল। মানে এই আন্দোলনটাতে ওর রাজনৈতিক একটা পুরো কমিটমেন্ট, মানে প্রেরণা এবং লক্ষ্য নিয়ে পুরো তাদের অংশগ্রহণটা ছিল। ফলে এই যে একটা বিনির্মাণের স্বপ্নটা নিয়ে, যে স্বপ্নটা আমরা দলগতভাবে তৈরি করার চেষ্টা করেছি, যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর সম্ভব, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব যেটা গণতান্ত্রিক, সেখানে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটাকে পুরো সর্বান্তকরণেও ধারণ করেছে। ফলে ওর জীবন উৎসর্গ একভাবে, এটা তো আমাদের জন্য বিরাট একটা মানে আমাদের সর্বোচ্চ ত্যাগ, এবং আমাদের জন্য মানে বহুকাল ধরে যেটা অনুপ্রেরণা হিসেবে থাকবে। তেমনি বহু মানে শহীদেরা, যাদের হয়তো ব্যক্তিগতভাবে আমি অনেককে চিনি না, কিন্তু আমি এই কথা বলতে পারবো যে আমি যখন পিজি হাসপাতালে গিয়েছি, মানে এখন যেটা বাংলাদেশ মেডিকেল হসপিটাল, কিংবা অন্যান্য হাসপাতালে যখনই আহতদের সাথে দেখা হয়েছে, এর মধ্যে অনেকে আমাকে বলেছে আমরা আপনার বক্তৃতা শুনে আন্দোলনের মধ্যে এসেছি। তো সেটা ব্যক্তিগতভাবে আমাকে খুব আরও বেশি দায়বদ্ধ করে যে এই লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। সেটাই, মানে যখন আপনি ওনাদের সাথে কথা বলেন তখন এই দায়বদ্ধতা, এই চাপটা আরো বেশি ভীষণভাবে অনুভব করি, এবং ওইটাই বললাম যে যতক্ষণ না পর্যন্ত ওদের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াইয়ে আছি, চলমান থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধের যে ইস্যু, সেখানে আপনাদের দলের অবস্থান কি? দেখুন, এক তো হচ্ছে যারা এই যে 15 বছর ধরে গুম, খুন, হত্যাকাণ্ড, অত্যাচার, লুটপাট এগুলো করেছে, এবং সর্বশেষ জুলাই আগস্টের নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তার বিচার তো হতে হবে। ফলে ব্যক্তি হিসেবে যাদের দায় আছে তারা বিচারের মুখোমুখি হবে। যেভাবে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে এই ক্ষেত্রে তাকে ব্যবহার করা হয়েছে, সে ভূমিকা রেখেছে, তাতে দল হিসেবে তার দায় আছে কিনা সেই প্রশ্নটাও কিন্তু আমরা বিচারের আওতার মধ্যে আনতে বলেছি। অনেকে নিষিদ্ধের দাবি তুলেছেন, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এই নির্বাহী আদেশে নিষিদ্ধ করার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না, এটা রাজনৈতিক বিভাজনের মধ্যে পড়ে যায়। এটা আমরা 1971 সালে জামাত ইসলামের প্রশ্ন তুলেছিলাম যে এইটাকে বিচারের আওতায় আনা দরকার, এবং তেমনি আওয়ামী লীগের দল হিসেবে তার দায় কতটা সেটা বিচারের আওতায় আনা দরকার। সরকার সেই আইন সংশোধন করে তাকে বিচারের আওতায় এনেছেন, এটাকে আমরা সাধারণভাবে স্বাগত জানাই, কারণ এখানে প্রত্যেকে আত্মপক্ষ সমর্থন করতে পারবে এবং এটার মধ্যে একটা ন্যায় বিচারের জায়গায় যাওয়া যাবে। নিষিদ্ধ যেটা করেছে তাদের কর্মকাণ্ড সন্ত্রাস দমন আইনে, এই ক্ষেত্রে আওয়ামী লীগ যেভাবে ধরুন 5ই আগস্টের পরে ন্যূনতম অনুশোচনা আমরা দেখিনি, এটি খুবই অদ্ভুত। এতগুলো মানুষকে হত্যা করে যেভাবে টোটাল ডিনায়াল, তারপরে ধরেন এই যে মানে একদমই পুরোপুরি অস্বীকার, যেন তারা কিছুই করেনি, সব নিজেদেরকে মেরে ফেলেছে। এবং এই অবস্থায় ধরেন শুধু এখানেই না, মানে একটা উস্কানি তৈরি করা প্রতি মুহূর্তে, স্যাবোটাজ কিংবা অন্তর্ঘাত তৈরির চেষ্টা, ফলে মানুষের মধ্যে ব্যাপক বিক্ষোভ আছে, এবং সেই বিক্ষোভ থেকেই একটা তাদের কর্মকাণ্ডের ব্যাপারে মানুষের এই সিদ্ধান্তটা কিংবা দাবি আকারে এসছে। তো আমাদের একটা বক্তব্য হচ্ছে যে আমরা রাজনৈতিক দিক থেকে সবসময় এই পজিশনটা হোল্ড করি যে রাজনৈতিক সমস্যা, যেটা রাজনৈতিকভাবে প্রতিরোধ করা দরকার, সেটাকে আইন শৃঙ্খলার বিষয়ে পরিণত করলে সবসময় সুফল দেয় না। ফলে সেই দিকটাও বিবেচনা নিশ্চয়ই আমাদের নানা দিক থেকে করা দরকার। সাকিব ভাই, আমি আপনার কাছে ফিরবো, আবার ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। থ্যাংক ইউ। দর্শক জানতে চাই বাংলাদেশে, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আবারও স্বাগত জানতে চাই বাংলাদেশে। সাকিব ভাই, এবার যেটা জানতে চাই, ঐক্যমত্য কমিশনের সাথে কতটুকু ঐক্যে পৌঁছালেও আপনার দল? ঐক্যমত্য কমিশন যতগুলো মানে স্প্রেডশিটে তারা যতগুলো প্রস্তাব দিয়েছে, তার অধিকাংশের সাথে আমরা একমত হয়েছি, যেমনটা সকলেই হয়েছেন। কতগুলো ক্রুশাল প্রশ্ন আছে যে প্রশ্নগুলো নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছে, এমনকি এই জুলাইয়ের অভ্যুত্থানের আগেও যখন আমরা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের চিন্তা করছিলাম, অন্তত যুগপৎ ধারায়, তখনই কিন্তু এই প্রশ্নগুলো আমরা তুলেছিলাম।
মূল সমস্যাটা হচ্ছে আমাদের এখানে ক্ষমতার এককেন্দ্রিকতা, সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, ফলে কোনো প্রতিষ্ঠান দ্বারা নেই, চেকস অ্যান্ড ব্যালেন্স নাই, জবাবদিহি নাই। তাহলে আমাদের যেতে হবে যে এই এককেন্দ্রিক ক্ষমতা কাঠামোর বদল ঘটাতে হবে, প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে, ক্ষমতার ভারসাম্য আনতে হবে এবং তার মধ্যে দিয়ে জবাবদিহির জায়গাটা তৈরি হবে। ফলে ওই জায়গাটাই মূল প্রশ্ন যে হ্যাঁ, তাহলে প্রধানমন্ত্রীর যে ক্ষমতার মেয়াদ, কিংবা তিনি একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন, কিংবা প্রধানমন্ত্রীর ক্ষমতার আসলে কোনো ভারসাম্য থাকবে কিনা, কিংবা ধরুন সংসদের ক্ষেত্রে আর্টিকেল 70 দ্বারা যেভাবে হাত তোলা এমপি হয়ে যায় সেটা কি ওইভাবেই কাজ করবে কিনা, এইরকমভাবে অনেকগুলো প্রসঙ্গ আপনি সংসদ যেগুলো সাংবিধানিক পদ, নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ন্যায়পাল, অডিটর জেনারেলের মতো পদগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে, সেগুলোকে আসলে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ হবে কিনা, যেখানে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিত্ব থাকবে, কিংবা বিচার বিভাগের পৃথকীকরণের প্রশ্ন, স্থানীয় সরকার ব্যবস্থার প্রশ্ন, এই অনেকগুলো প্রসঙ্গ নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট, তার মধ্যে ক্ষমতার ভারসাম্য, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অন্তত পক্ষে আপার হাউসে। এখন এইগুলো হচ্ছে মোটা দাগে বলতে পারেন যে আর কিছু কথা বলা যায় যে এই প্রশ্নগুলোর মধ্যেই তর্ক বিতর্ক এগিয়ে যাচ্ছে। মোটামুটি একটা কনসেনসাস তৈরি হচ্ছে যে হ্যাঁ, সবাই পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তনের মাত্রাগত পার্থক্যগুলো নিয়ে তৈরি হচ্ছে পার্থক্য। সেইখানে আমরা আশা করি যে ন্যূনতম একটা ঐকমত্য তৈরি হবে। এই ঐকমত্যের জায়গায় যতগুলো ঐকমত্য তৈরি হবে সেটা কিন্তু আমাদের জাতীয় সনদ। যেগুলো ঐকমত্য হবে না শেষ পর্যন্ত, সেটার সমাধানের রাস্তা কি? রাস্তা হচ্ছে ওগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া, জনগণ যেটাকে যারটাকে বেশি ঠিক মনে করবেন তারাই মানে তারা নির্বাচিত প্রতিনিধি হিসাবে তখন তারা সেইগুলো বাস্তবায়ন করতে পারবেন। ফলে আমরা মনে করি একটা ভাগ করা উচিত যেখানে ঐকমত্য তৈরি হলো, আরেকটা হচ্ছে দ্বিমতের জায়গাগুলো যেগুলো নিয়ে যার যার পার্টি তার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাবে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা সংস্কার করতে যাচ্ছি, এই সংস্কারটা কিভাবে হবে? গণপরিষদ, সংবিধান সংস্কার পরিষদ, কিংবা একটা সাধারণ পার্লামেন্ট এবং সেইখানে একটা সংশোধনী যাকে বলে সংবিধান সংশোধন, অ্যামেন্ডমেন্ট, এইটার মধ্যে কোনটা গ্রহণযোগ্য হবে? গণপরিষদ বলতে বোঝায় যে পার্লামেন্টকে আপনি জনগণ একটা নতুন সংবিধান লেখার ম্যান্ডেট দিচ্ছেন। নতুন সংবিধান লেখার বিষয়ে কিন্তু কোনো কনসেনসাস নাই, এটা কারো কারো দাবি হতে পারে। আবার অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে যে আপনি বিদ্যমান সংবিধানের কোনো কোনো জায়গায় অ্যামেন্ডমেন্ট সংশোধন করছেন। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ওই অ্যামেন্ডমেন্টটা, সংশোধনটা বিদ্যমান সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ হলো কিনা সেটা দেখার এখতিয়ার রাখে, এবং সে কিন্তু এটা বাতিল করে দিতে পারে। যেমন ত্রয়োদশ বাতিল করে দিল, ফলে পঞ্চদশ এসছে, আবার পঞ্চদশ এই অভ্যুত্থানের পরে বাতিল হয়ে গেল। এখন আমরা যদি অষ্টাদশ সংশোধন হিসেবে করি সেটাও বাতিল হয়ে যেতে পারে। সে কারণে আমরা প্রস্তাব করেছি যেটা সংবিধান সংস্কার পরিষদ হবে, কারণ সংস্কার বিষয়ে কিন্তু আমাদের কনসেনসাস আছে। তাহলে বিদ্যমান সংবিধানের সংস্কার, মৌলিক সংস্কার করা, যেটা সংশোধনের ঊর্ধ্বে আরো বড় জিনিস, কিন্তু সেটা হচ্ছে জনগণের অনুমতি নিয়ে। যেভাবে গণপরিষদ করে একটা সংবিধান লেখার অনুমোদন দেওয়া হয়, তেমনি এই সংবিধান সংস্কার পরিষদে বিদ্যমান সংবিধানের একটা মৌলিক সংস্কারের অনুমোদন জনগণ দিচ্ছে। ফলে আগামী পার্লামেন্ট নির্বাচন একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং একটা জাতীয় সংসদ নির্বাচন, মানে এর দুই কাজই করবে। একদিকে সে 5 বছরের যে ক্ষমতা কিংবা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাবে, সেখানে সরকার গঠিত হবে। আবার একই সাথে ধরুন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 6 মাস কিংবা বড়জোর 1 বছর, এই সময়ের মধ্যে এই সংবিধান সংস্কারের কাজটি সে সম্পন্ন করবে। এই বিষয়ক একটা ঐকমত্য রাজনৈতিক দলগুলো কিংবা স্টেক হোল্ডারদের মধ্যে তৈরি করাই বর্তমান সরকারের কাজ। তো সেই দিক থেকে আমরা মনে করি যে যদি টেকসই করতে হয়, মানে আদালত তখন কিন্তু আর এটাকে সংশোধনী হিসেবে এটা বাতিল কিংবা এটার হস্তক্ষেপ করতে পারবে না, বরং একটা নতুন সংবিধানকে যেভাবে আদালত সুরক্ষা দেয় তেমনি এই সংস্কারকৃত সংবিধানটিকেও আদালত সুরক্ষা দিবে, কারণ এটাই জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ। ফলে সেই দিক থেকে আমরা মনে করি যে এই পদ্ধতি, এবং এটা আমরা এখন বলছি না, যদি আপনি গণসংহতি আন্দোলন কিংবা আমরা আরও কয়েকটি দলের কথা বলবো, যে আমরা একেবারে 28শে জুলাই থেকে, যেদিন আমরা 31 দফা আমাদের গণতন্ত্র মঞ্চ থেকে ঘোষণা করেছি, আমাদের সমাবেশ থেকে কিন্তু আমরা পরিষ্কারভাবে এটা বলেছিলাম যে আগামী নির্বাচন কিভাবে হবে এবং আগামী নির্বাচনটা যে এই সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া উচিত, কেননা জনগণের ম্যান্ডেট ছাড়া এত মৌলিক পরিবর্তন সেটা টেকসই হবে না। অনেক ধন্যবাদ সাকিব ভাই। আমি আপনার কাছে আবার ফিরবো, আরেকটা বিরতি নিয়ে আসি। দর্শক জানতে চাই বাংলাদেশে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি।
আবারও স্বাগত জানতে চাই বাংলাদেশে। সাকিব ভাই, আপনার কাছে এবার যেটা জানতে চাই, চট্টগ্রামের পোর্ট ব্যবস্থাপনা অবশ্যই উন্নতি দরকার আধুনিক সুবিধা দিও, কিন্তু এই পোর্ট ব্যবস্থাপনা যদি বিদেশিদের হাতে চলে যায়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, মানে এটা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকার এরকম একটি সিদ্ধান্তের দিকে সম্ভবত তারা যাওয়ার উদ্যোগ নিচ্ছেন, কিন্তু এ নিয়ে আসলে একসময় মানে আরও আগেও উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তখন বড় আকারে আন্দোলন হয়েছিল শ্রমিকদের মধ্যে থেকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে। আমরাও সেই আন্দোলনে অংশ নিয়েছিলাম। মানে কি প্রক্রিয়াতে মানে এখানে আসলে এটা দেওয়া হচ্ছে, এটা কি সেই স্বচ্ছতার জায়গা আমাদের দরকার। এবং যেহেতু চট্টগ্রাম বন্দর তৈরি হয়েছে বাংলাদেশের জনগণের অর্থে এবং দীর্ঘদিনের বিনিয়োগের মধ্য দিয়ে, সেইখানে আসলে আমরা এটাকে আধুনিকায়ন করার একমাত্র পন্থা কি কেবলমাত্র বিদেশি কোম্পানিকেই দেওয়া, নাকি অল্টারনেটিভ আমরা আমাদের বিকল্প দেশীয় কোম্পানি তৈরি করতে পারি, সক্ষম করে তুলতে পারি, সেই দিকগুলো বিবেচনায় রাখা দরকার আছে। একই সাথে যেটা দরকার আছে সেটা হচ্ছে যে কোনো জায়গাতেই, বিশেষত এই স্ট্র্যাটেজিক পয়েন্টে বন্দরের মতো জায়গায়, এটা জাতীয় নিরাপত্তার সাথে খুবই কানেক্টেড। এইসব জায়গায় দেশীয় মালিকানা, মানে অর্থাৎ দেশের মালিকানা এবং কর্তৃত্ব নিশ্চিত রেখেই কখনো কখনো টেকনোলজির স্বার্থে আপনার বিদেশি কোনো কোম্পানিকে হয়তো আপনি যুক্ত করতে পারেন। মানে অ্যাজ সাচ জেনারেলি মানে বিদেশি কখনোই হবে না তা না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মালিকানা এবং কর্তৃত্ব নিশ্চিত আছে কিনা, কারণ এটা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন। এবং এইসব ক্ষেত্রে আমরা যে আমাদের ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে যে জায়গা তৈরি করেছি, সেখান থেকে আমরা লাভ ক্ষতির একটা হিসাব শেষ পর্যন্ত থাকতে হবে। তো এইসব বিষয়গুলো এখনো স্পষ্ট না, অনেক প্রশ্ন উত্থাপিত হচ্ছে। ফলে আমার মনে হয় যে সরকারকে এইসব প্রশ্ন স্পষ্ট করেই কিন্তু এগোতে হবে, তারপরে এতে আসতে হবে। আপনার কাছে শেষ প্রশ্নে আসতে চাই, মানবিক করিডোর নিয়ে আলাপ হচ্ছে, কখনো কখনো চট্টগ্রাম এই বেল্টটা নিয়েও খুব জোরে সোরে আলাপ হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনার দলের অবস্থান কি, যদি আমাদেরকে বলেন সংক্ষেপে। দেখুন, সরকারের দিক থেকে আগে স্পষ্ট করতে হবে। এই সরকার তো আমরা যে কোনো সরকারের ক্ষেত্রে যখন একটা জাতীয় পরিস্থিতি আসে, একটা গণতান্ত্রিক সরকার, ধরুন একটা দল নির্বাচিত হয়েছে, তার উপরে দায়িত্ব আছে যে সে ডিসিশন নিতে পারে। কিন্তু সাধারণত গণতান্ত্রিক দেশে এইসব ন্যাশনাল কোয়েশ্চেনে তারা তখন কিন্তু বিরোধী দলকেও যুক্ত করে এবং তাদের সাথে আলাপ আলোচনা করে। আর এই গভর্নমেন্ট তো আমাদের মানে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর সমর্থনে তৈরি হয়েছে। সকলের সাথে আলাপ আলোচনা করে আগে সরকারের পরিষ্কার করা দরকার যে পরিস্থিতি ঘটছেটা কি, কিসের ভিত্তিতে আমাদের এই করিডোরের প্রস্তাব এসছে, কারা করেছেন, এবং জাতিসংঘ থেকে এসছে এটা শোনা গেল, কিন্তু কি ধরনের তার ইমপ্লিকেশনস আছে, মানে কি ফলাফলগুলো হতে পারে, সম্ভাব্য প্রতিক্রিয়াগুলো কি কি হতে পারে, এ নিয়ে সরকারের কাছে কি গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই জায়গাগুলো যে আমরা জনগণকে, বিশেষত মানে স্টেক হোল্ডারদেরকে যদি না জানানো হয়, তাহলে তো আসলে সরকারের একটা সিদ্ধান্ত হবে, কিন্তু সেই সিদ্ধান্তের সাথে দেখা যাবে যে আমাদের জনগণই একমত না। ফলে এরকম একটা জাতীয় প্রশ্নে এইভাবে সিদ্ধান্ত গ্রহণটা মোটেই সঠিক হবে না এবং কি বলে যে কাঙ্ক্ষিত নয়। ফলে এইটা যেমন একটা ভূরাজনৈতিক যে প্রতিযোগিতা এই অঞ্চলকে ঘিরে আছে, সেটার একটা বড় রকমের প্রভাব এই বিষয়ের মধ্যে আছে বলে অনেকে অনুমান করেন। এখন সেই অনুমানের জায়গা যদি মানে বাস্তবতা থাকে, তো সেটা তো মানে একটা বড় ডিভিশন নিয়ে আসবে যদি সরকার কারোর সাথে আলোচনা না করে এরকম জায়গায় যায়। কাজেই আমরা যে কথাটা বারবার বলেছি যে সরকারকে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে এই বিষয়ে একটা মানে পরিষ্কার ঐকমত্য তৈরি করে তারপরে। সাকিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে জানতে চাওয়ার মতো আরো অসংখ্য ইস্যু ছিল। হোপফুলি এর পরে কোনো এক এপিসোডে আপনার সাথে আমার আবার কথা হবে। আপনি ধন্যবাদ আপনাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলতে পারলাম, আমাকে সেটা বলার সুযোগ দেওয়ার জন্য আবারও আপনাকে চ্যানেল 24-কে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক জানতে চাই বাংলাদেশ আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।